আজকের টপিক হচ্ছে বেসিক কনসেপ্টস অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এইটাতে ফার্স্ট আমাদের আজকের যে টপিকসগুলো ডিল করা হবে সেগুলো সবই সিলেবাসের ইউনিট 1 টপিকস 1 অ্যান্ড 2 যে দুটো আছে সেই দুটোর মধ্যে থাকবে রিমোট সেন্সিংয়ের বেসিক কনসেপ্টসের ব্যাপারটা। এই দুটো ইন্টার রিলেটেড বলে আমরা একসাথে এই দুটো আলোচনা করব। তো ফার্স্ট যেটা আমাদের পড়তে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রিমোট সেন্সিং। Remote sensing is the science and art of obtaining information about an object, area, or phenomena through the analysis of data acquired by a device that is not in contact with the object, area, or phenomena under investigation. একটা টানা ডেফিনেশন ইংলিশে যারা লিখবে তাদের এটাই লিখতে হবে। আমি এটার এক্সপ্লেন করছি, এবার মানে বোঝাচ্ছি। রিমোট সেন্সিং বাংলায় যাকে আমরা বলি দূর সংবেদন। রিমোট সেন্সিংটা কি বলছে? এটা একটা বিজ্ঞান, সায়েন্স, এবং তার সাথে সাথে এটা একটা কলা, ইটস অ্যান আর্ট। কেন বিজ্ঞান, কেন কলা, এটা এবার একটু বুঝে নিতে হবে। বিজ্ঞান কেন? সেই বিজ্ঞান যেহেতু এটা আমাদের একটা সায়েন্টিফিক বেসিসের ওপর তৈরি হয়েছে, ফিজিক্সের কিছু নীতি এখানে মানা হয়, কিভাবে আলো পড়ছে, কিভাবে প্রতিফলন করছে, তার থেকে কি করে রেকর্ডিং করা হচ্ছে, তারপরে সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা তাদের ইন্টারপ্রিটেশন করছি, যে বিভিন্ন প্রসেস যেগুলো রয়েছে সেটা একটা সায়েন্সের একটা পার্ট। কেন আর্ট বলা হচ্ছে? একটা কলা কৌশল। কিভাবে আমরা উপস্থাপন করব, কিভাবে আমরা ডেটাটাকে দেখাবো, কিভাবে আমরা অ্যানালিসিস করব, দ্যাট ইজ অ্যান আর্ট। এই যে আজকে আমরা কোরোপ্লেথ ম্যাপের কথা বলছি, তা কোরোপ্লেথ ম্যাপটা আমি জিআইএসের ডেটা ইউজ করে একটা ম্যাপের ওপরে প্লট করছি, তাহলে আমি কীভাবে দেখাবো, দ্যাটস অ্যান আর্ট অফ অবটেনিং ইনফরমেশন। কি চাই আমার রিমোট সেন্সিং করে? তথ্য চাই, আই ওয়ান্ট ইনফরমেশন। কি সম্পর্কে ইনফরমেশন চাই? অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট ইনফরমেশন। একটা অবজেক্ট কোনো একটা বস্তুর হতে পারে, এরিয়া কোনো একটা এলাকার হতে পারে, অর ফেনোমেনা মানে একটা ঘটনার হতে পারে। থ্রু দ্য অ্যানালিসিস অফ ডেটা, কীভাবে আমি এই তথ্যটা পাবো? ডেটাটা অ্যানালাইজ করব। সেই অ্যানালাইজ করব যে ডেটাটা, সেই ডেটাটা আমাকে কে দেবে? অ্যাকোয়ার্ড বাই আ ডিভাইস, একটা যন্ত্র। সেই যন্ত্রটা ইজ নট ইন কন্ট্যাক্ট উইথ দ্য অবজেক্ট। যে অবজেক্ট, এরিয়া বা ফেনোমেনাটাকে নিয়ে আমরা গবেষণা করব, তাকে গবেষণা করার জন্য যে যন্ত্রটা বা যে ডিভাইসটা আমরা ইউজ করব, সেই ডিভাইসটা কিন্তু সেই অবজেক্টটার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে। সেই কারণেই আমরা এটাকে রিমোট সেন্সিং বলছি। আমাদের দেহেতে যেরকম কি আছে, আমাদের চোখ, হিউম্যান আই, এটা একটা খুব ভালো রিমোট সেন্সর। আমরা যে স্ক্রিনটা দেখছি, এখন লাইভ ক্লাস চলছে, আমাদের স্ক্রিনটা দেখছি, এটার জন্য তো আমাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারটাকে আমাকে নিজের চোখের মধ্যে তো ঢুকিয়ে দিতে হচ্ছে না। আমরা কি আমাদের চোখের মধ্যে আটকে রাখছি জিনিসটাকে? আটকে রাখছি না। আমরা যেহেতু চোখের মধ্যে চোখ থেকে আমাদের এটা দূরত্ব বজায় থাকছে, তাহলে আমার চোখটা ডিভাইস, এটা ওখান থেকে আমার দিকে দেখছি আমি সেটাকে দিয়ে, তাহলে সেই কারণে আমার চোখ একটা রিমোট সেন্সর। তাহলে আমার চোখটা যেহেতু ওই বই বা এই ল্যাপটপের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনের সঙ্গে আটকানো নেই, কিন্তু আমরা দূর থেকেই তাকে দেখছি, তাই জন্য এটাকে আমরা রিমোট সেন্সিং বলে থাকি। তাহলে রিমোট সেন্সিং ব্যাপারটা হচ্ছে এটা একটা বিজ্ঞান এবং সাথে সাথে একটা কলা, যেটার সাহায্য নিয়ে আমরা কোনো একটা বস্তু, কোনো একটা এলাকা, কোনো একটা ঘটনার তথ্যকে বিশ্লেষণ করতে পারি এমন একটি যন্ত্রর সাহায্য নিয়ে, যে যন্ত্রটি কখনোই এই অবজেক্ট, এরিয়া বা ফেনোমেনার সঙ্গে সংস্পর্শে থাকবে না। এবার অবজেক্ট, এরিয়া, ফেনোমেনার ব্যাপারটা একটু পরিষ্কার। অবজেক্ট মানে কোনো একটা জিনিস দেখছি, ধর একটা ওয়াটার বডি, এটা একটা অবজেক্ট। আমি একটা ওয়াটার বডি অ্যানালাইজ করছি, তাহলে ওয়াটার বডিকে আমি ওপর থেকে ছবি তুললাম, ওয়াটার বডি দেখছি। একটা এরিয়া, একটা বড় এলাকা হতে পারে। একটা ফেনোমেনা মানে একটা ঘটনা, ধর সুনামি, সুনামির আগের ছবি আর সুনামি হওয়ার কালীন ছবি এবং সুনামির পরবর্তী ছবি, তাহলে এইগুলো যদি তুলি তাহলে আমরা ফেনোমেনা। এই যে স্টর্ম হলো, আমাদের আমফান হলো, আমফানের আগে কীরকম পরিস্থিতি ছিল, আমফান চলাকালীন কি হয়েছে, আমফান হওয়ার পর কী, তাহলে সেই জিনিসটা আমরা পেতে পারি। তাহলে এইভাবে আমরা রিমোট সেন্সিংকে কাজে লাগাতে পারি। নেক্সট হচ্ছে বেসিক্যালি আমরা এখানে যে টুলসগুলোর কথা বলব রিমোট সেন্সিং,
কম্প্যারিজন অফ দ্য টুলস অফ রিমোট সেন্সিং। কী কী প্যারামিটার আমাদের রয়েছে? একটা হচ্ছে এরিয়াল ফটো, একটা স্যাটেলাইট ইমেজ, একটা হচ্ছে টোপোশিট। এরিয়াল ফটো মানে হচ্ছে কোনো কিছু ফ্লাইং অবজেক্ট থেকে তোলা, শুধুমাত্র প্লেন নয়, হেলিকপ্টার হতে পারে, বেলুন হতে পারে, ড্রোন হতে পারে, এখন তো ড্রোনও চলে এসছে, ড্রোন হতে পারে, তা দিয়ে তোলা ছবি, মানে বায়ুর মধ্যে চলমান কোনো ডিভাইস দিয়ে আমরা যদি ছবি তুলি তাকে আমরা এরিয়াল ফটো। স্যাটেলাইট ইমেজ কি? উপগ্রহ মাধ্যমে যে তথ্যটা পাই আমি, উপগ্রহ যে ছবিটা তুলে দেয় তাকে আমরা স্যাটেলাইট ইমেজ। টোপোশিট আমরা সবাই দেখেছি, এটা একটা প্রিন্ট কপি ম্যাপে সার্ভে করে করে। তাহলে এই যে আমরা তুলনাটা করছি, তুলনাটাকে কতগুলো আমরা প্যারামিটার্স নিচ্ছি। সেই প্যারামিটার্সগুলো কি? আপাতত প্যারামিটার্সগুলো কি রয়েছে আমাদের? প্যারামিটার্সগুলো, ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের স্টিরিও ভিশন। স্টিরিও ভিশন মানে হচ্ছে ত্রিমাত্রিক ভিউ, 3 ডাইমেনশনাল দেখা যায়। এরিয়াল ফটো থেকে কিন্তু আমরা ত্রিমাত্রিক ছবি তুলতে পারি। ত্রিমাত্রিক ছবি তুলে সেই যে ছবিটা আমরা পাবো, সেই ছবিটার থেকে আমি ত্রিমাত্রিক ভিউ পাবো, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? স্টিরিও ভিশন আছে। স্যাটেলাইট ইমেজে কি আসছে? স্যাটেলাইট ইমেজের কিন্তু ম্যাক্সিমাম স্যাটেলাইট ইমেজের কিন্তু 3 ডাইমেনশন ভিউ হয় না। শুধুমাত্র স্পট বলে একটা স্যাটেলাইট আছে, স্যাটেলাইট নিয়ে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব। স্পট বলে একটা স্যাটেলাইট আছে, তার স্টিরিও ভিশন হয়, কিন্তু বাকি যত স্যাটেলাইট আছে তাদের যে ইমেজ, সেই ইমেজের মধ্যে কিন্তু 3 ডাইমেনশনাল ভিউ কিন্তু আমরা পাই না। মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কোনোটাই কিন্তু, মানে লেন্থ ব্রেথ আর হাইট বা লেন্থ ব্রেথ আর ডেপথ কোনোটাই আমরা পাই না। শুধু স্পটই এমন একটা স্যাটেলাইট সেইটাতে পাওয়া যায়। স্পট হচ্ছে ফ্রান্সের স্যাটেলাইট। কভারেজ আর ল্যান্ডস্ল্যাট হচ্ছে আমেরিকার স্যাটেলাইট। কভারেজ হচ্ছে কোন কোন জায়গা, কতটা জায়গা কভার করে। এরিয়াল ফটো খুব স্মল এরিয়াকে কিন্তু কভার করতে পারে, এরিয়াল ফটোগ্রাফ আমাদের খুব ছোট এলাকাকে কভার করতে পারে। স্যাটেলাইট ইমেজ একটা বিরাট এলাকাকে কভার আপ করতে পারে। টোপোশিটও তো স্কেল বেসড, আমরা দেখেছি যে স্কেলের ওপর নির্ভর করে, যে স্কেল যদি 1:50,000 হয়, স্কেল যদি 1:20,000 হয়, স্কেল যদি 1:1 মিলিয়ন হয়, তাহলে সেই ভিত্তিতে আমাদের কতটা এলাকা আমরা এটার আন্ডারে রাখবো সেটা আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে গ্রাউন্ড ভিউ, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন। যা দেখতে পাচ্ছি তাই আমরা পাবো এরিয়াল ফটো। স্যাটেলাইট ইমেজও অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, স্যাটেলাইট যা ছবি তুলে দেয় সেটা কিন্তু অ্যাকচুয়াল ছবি। টোপোশিট সিম্বলাইজড, আমি যদি সিম্বল না জানি তাহলে কিন্তু আমরা টোপোশিট বুঝতে পারবো না। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ডেটা রিট্রিভাল, ওয়ান টাইম অটোমেটিক। এরিয়াল ফটো যখন একবার ফ্লাই করছে তখনই কিন্তু এটার ছবি উঠবে, আর কিন্তু উঠবে না। স্যাটেলাইট কিন্তু রিপিটিটিভ, বারবার অটোমেটিক ছবি তুলবে। আর টোপোশিট হচ্ছে ওয়ান টাইম, একবারই যা ম্যাপিং হয়েছে সেটার উপর নির্ভর করেই হচ্ছে। লাস্ট যে প্যারামিটারটা রয়েছে আমাদের, ইভ্যালুয়েশন অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সের যে ইভ্যালুয়েশন, আমরা মূল্যায়ন কি করে করতে পারি? ভালো মূল্যায়ন হবে হচ্ছে টোপোশিটে, আরও ভালো হবে এয়ার ফটোতে, আর সর্বাধিক ভালো যদি আমাকে ইন্টারপ্রিটেশন করতে হয় তাহলে আমাকে স্যাটেলাইট ইমেজের সাহায্য নিতে হবে। নেক্সট যেটা আসছে, এই যে আমরা প্রসেসটা করব সেই প্রসেসটা দুভাবে হবে। একটা হচ্ছে ডেটা অ্যাকুইজিশন, একটা হচ্ছে ডেটা অ্যানালিসিস। আমরা ডেটাকে কিভাবে অ্যাকোয়ার করব, কিভাবে সংগ্রহ করব, তারপরে তার সেই ডেটাটাকে কিভাবে পর্যবেক্ষণ করব, অ্যানালাইজ করব, সেই জিনিসটা আমরা পাবো। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, কম্পোনেন্টস অফ অ্যান আইডিয়াল রিমোট সেন্সিং সিস্টেম। একটা কোয়েশ্চেন আসতে পারে, একটা 10 মার্কসের কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি। হোয়াট ইজ রিমোট সেন্সিং? ডিসকাস দি কম্পোনেন্টস অফ অ্যান আইডিয়াল রিমোট সেন্সিং সিস্টেম। দূর সংবেদন বলতে কি বোঝো? একটি আদর্শ দূর সংবেদন মাধ্যমের উপাদানগুলি আলোচনা করে। 2+8, এই ছবিটি আমাকে দিতে হবে, এটা একটা স্কেচ।
এটা আমি এবার একটু একটু করে এক্সপ্লেন করছি। ফার্স্ট ওয়ান, ইউনিফর্ম এনার্জি সোর্স। প্রথম যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইউনিফর্ম এনার্জি সোর্স। একদিকে দেখ, ওয়াই অ্যাক্সিসে এনার্জি, এক্স অ্যাক্সিসে কি আসছে আমাদের, ওয়েভলেন্থ, মানে তরঙ্গ দৈর্ঘ্য। একটা সমানভাবে একটা শক্তির উৎস আমাদের লাগবে। আমাদের ক্ষেত্রে যে একটা শক্তির উৎস আমরা পাই সেটা হচ্ছে সূর্য। সূর্যের যে তরঙ্গ আছে সেইটাকে আমরা পাচ্ছি। এখান থেকে দেখ ওয়েভলেন্থ, এই ইউনিফর্ম এনার্জি সোর্সটা কি করছে, এটা আমাদের পৃথিবীর যে ওপরে যে আমাদের অ্যাটমসফিয়ার আছে, বায়ুমণ্ডল আছে, তার মধ্যে দিয়ে পাস করছে। দুই হচ্ছে নন ইন্টারফিয়ারিং অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে বাধাহীন বায়ুমণ্ডল, নন ইন্টারফিয়ারিং অ্যাটমসফিয়ার দিয়ে এটা পাস করছে। পাস করে কোথায় আসছে, 3 নম্বর পয়েন্ট, ইউনিক এনার্জি ইন্টারাকশনস অ্যাট আর্থস সারফেস ফিচার্স। পৃথিবীর এই যে সারফেস যে ফিচার্সগুলো রয়েছে, পৃথিবীতে ওপরে যে সারফেস ফিচার্স রয়েছে, সেই সারফেস ফিচার্সের ওপরে এসে এটা পড়ছে। ঠিক আছে, এইটা যেটা পড়ছে, তারপরে এইটা এখান থেকে প্রতিফলিত হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে অ্যান্ড এমিট করছে। এই যে প্রতিফলিত বা নিঃসৃত, রিফ্লেক্টেডের বাংলা প্রতিফলিত, এমিটেডের বাংলা হচ্ছে নিঃসৃত যে তরঙ্গগুলো, সেগুলো কোথায় যাচ্ছে, একটা সুপার সেন্সার এটাকে ক্যাপচার করছে। সুপার সেন্সার হচ্ছে এমন একটা জিনিস যে এই যে আমাদের রিফ্লেক্টেড আর এমিটেড যে এনার্জিটা, শক্তিগুলোকে সেটাকে কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। এখানে আমাদের এক্স অ্যাক্সিসে যেমন ওয়েভলেন্থ থাকবে, ওয়াই অ্যাক্সিসে কিন্তু এখানে রেডিয়েন্স থাকবে। এখানে তার এনার্জি থাকবে না, তার কারণ হচ্ছে এটা আমাদের একটা জায়গা থেকে রিফ্লেক্ট হয়ে এসছে। পৃথিবীর মধ্যে অবস্থিত যে বিভিন্ন আমাদের যে বস্তুগুলো রয়েছে তার ওপরে এটা পড়ে গিয়ে তার থেকে প্রতিফলিত হয়ে বা নিঃসৃত হয়ে গিয়ে এই সেন্সারটা এটাকে অ্যাবজর্ব করতে পারছে। তাহলে একদিকে আমাদের ওয়েভলেন্থ, একদিকে আমাদের রেডিয়েন্স। তাহলে ইউনিক রেসপন্স ফর ইচ ফিচার, প্রত্যেকটা ফিচারের একটা করে ইউনিক রেসপন্স থাকে। মানে আমার যদি পরিষ্কার জলের ওপর পড়ে, ক্লিয়ার ওয়াটারের ওপর পড়ে, তাহলে একটা রেসপন্স পাবে। আমার যদি অপরিষ্কার জল বা টার্বিড ওয়াটারের ওপরে পড়ে, তাহলে সেখানে একরকম রেসপন্স পাবে। একদম ঘন সবুজ উদ্ভিদে পড়লে এক ধরনের রেসপন্স পাবে, পাকা ধানের ওপর পড়লে এক ধরনের রেসপন্স পাবে, ঘরবাড়ির ওপরে পড়লে এক ধরনের রেসপন্স পাবো, এবার ঘরবাড়ি সিমেন্টের হলে এক ধরনের রেসপন্স পাবো, অ্যাসবেস্টসের হলে এক ধরনের রেসপন্স পাবো, টিনের হলে আরেক ধরনের রেসপন্স পাবো। তাহলে যেরকম ফিচার আছে সেই অনুযায়ী আমাদের আলাদা আলাদা রেসপন্স আসবে, এবং সেই আলাদা আলাদা রেসপন্সগুলো কী করবে, একটা ইউনিক রেসপন্স তৈরি। ঠিক আছে, সেই ইউনিক রেসপন্সগুলোকে কী করবে, একটা রিয়েল টাইম ইনস্ট্যান্টেনিয়াস ডেটা হ্যান্ডলিং সিস্টেম, মানে একটা বড় কম্পিউটার, তাতে প্রোগ্রামিং করা আছে, সেই ডেটাটাকে হ্যান্ডেল করে, তারপরে ডেটাটাকে হ্যান্ডলিং করে প্রসেসিং করে 6 নম্বর যে স্টেপটা, দেখ এখানে টেবিল আছে, টেবিলের চারিদিকে 5টা মানুষ রয়েছে, তাহলে তাদেরকে দেবে মাল্টিপল ডেটা ইউজার্স। এই ডেটাটা এবার নিয়ে যারা কাজ করবে তাদেরকে দেবে। এবার বলাই যেতে পারে তাহলে এটা আইডিয়াল কেন, আদর্শ কেন। 1 নম্বর দেখ, ইউনিফর্ম এনার্জি সোর্স। সূর্য থেকে কিন্তু একই টানা এনার্জি সোর্স আসতে পারে না। দিনের বেলা রাতের বেলার মধ্যে পার্থক্য হয়ে যাবে। আমরা দিনের বেলাতেই শুধু আলো পাচ্ছি, রাতের বেলা পাচ্ছি না। দিনের বেলা যদি মেঘ থাকে তাহলে সেই রেটে আলো আসবে না। এই যে নন ইন্টারফিয়ারিং অ্যাটমসফিয়ারের কথা বলছি আমরা, অ্যাটমসফিয়ার কি বাধা প্রদান করবে না? অ্যাটমসফিয়ারের মধ্যেই তো ধূলিকণা আছে, অ্যাটমসফিয়ারের মধ্যেই আমাদের ক্লাউডস আছে, তাহলে তারা তো বাধা প্রদান করবে। তাহলে পুরো শক্তিটা তো এখানে এসে পৌঁছবেই না। এইবার যদিও বা পৌঁছলো, তারপরে এই যে আমরা এটাকে পাঠাচ্ছি, আবার এখান থেকে রিফ্লেক্টেড আর এমিটেড হচ্ছে, যতটা আসছে ততটাই কি রিফ্লেক্ট করতে পারবে? পারবে না তো। কেন, কিছুটা তো দেখ এইখানে আমি দেখিয়েছি, কিছুটা তো এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাহলে পুরোটা যাচ্ছে না। এবার সুপার সেন্সার, আমরা কিন্তু এই সুপার সেন্সার যদি আমরা অনেক মেহনত করে একটা বানিয়েও ফেলি, কিন্তু আমরা সূর্যকে তো পরিবর্তন করতে পারবো না, আমাদের বায়ুমণ্ডলকে তো পরিবর্তন করতে পারবো না, তাই জন্য 1 আর 2কে তো আমরা কখনোই পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা চাইলে একটা সুপার সেন্সার বানাতে পারলাম যে তার কোনো ত্রুটি থাকবে না, যদিও সেটা সম্ভব নয়।
প্রত্যেকটা ডিভাইসের একটা করে এরার আছে, প্রত্যেকটা ডিভাইস, যত ধরনের আমাদের ক্যামেরা আছে তাদের মধ্যে প্রবলেম আছে, কিছু না কিছু সমস্যা আছে। এবার এটা যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে আমরা সুপার সেন্সার তৈরি করলাম, একটা রিয়েল টাইম ডেটা হ্যান্ডলিং সিস্টেমও তৈরি করলাম, এটাও আমরা জানি, আমরা কম্পিউটারে কাজ করি, আমরা জানি কম্পিউটারেও আমরা প্রোগ্রামিংয়ের অনেক ভুল থাকে, প্রোগ্রামিংয়ের এরার থাকে, তার জন্য আমাদের এরার তৈরি হয়। তারপরে আমি ডেটা ইউজারকে দিলাম, সেই ইউজার কতটা সেই ডেটাটাকে ইন্টারপ্রেট করতে পারছে, কতটা সে বুঝতে পারছে, সেটাও একটা প্রশ্ন। কিন্তু আমরা পুরোটাকেই আদর্শ ধরে নিলাম যে আমরা সমানভাবে শক্তি পাবো, সমানভাবে আমাদের বায়ুমণ্ডল সাহায্য করবে, কোনো বাধা দেবে না, সে সোজাসুজি সব শক্তিটাকে পৃথিবীর পৃষ্ঠতে এনে এসে পৌঁছতে সাহায্য করবে। তারপর সেখান থেকে প্রতিফলন এবং নিঃসরণটা ভালোভাবে হবে। একটা সুপার সেন্সার সেটাকে রেকর্ড করে নেবে, রেকর্ড করে পুরোটাকেই সে কম্পিউটার বা ডেটা হ্যান্ডলিং সিস্টেমকে পাঠাতে পারবে। ডেটা হ্যান্ডলিং সিস্টেম নিখুঁতভাবে এটার প্রসেসিং করবে, প্রসেসিং করে ডেটা ইউজারদের সেই ডেটাটা দিয়ে দেবে এবং ডেটা ইউজাররা এটা নিখুঁতভাবে বিশ্লেষণ করবে, যে কারণে এটাকে আমরা আইডিয়াল বলে থাকি। তাহলে এই 6টা কম্পোনেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের ছোট ছোট করে এক্সপ্লেনেশন আর এই ডায়াগ্রামটা দিতে হবে, তাতেই 8 মার্কস এনাফ। এরপর যেটা আমরা আসছি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সূর্য থেকে আগত যে রশ্মিটা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে আসে, তরঙ্গ হিসেবে আসে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা তার একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এবং এর সাথে সাথে একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকে, মানে একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বকীয় ক্ষেত্র, দুটোই থাকবে, ইলেকট্রিক্যাল ফিল্ড থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবং এইটাকে আমরা সাজাই, আমার যেটা বাঁ দিক থেকে ডান দিকে যে স্কেলটা দেখ, আমাদের বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু মানগুলো বেড়েছে, ঠিক আছে, এগুলো সব মাইক্রোমিটারে মাপা থাকে, ওয়েভলেন্থ হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে। যারা মোবাইলে দেখছিস তারা মোবাইলের স্ক্রিনটা জুম করে দেখতে পারিস। মাইক্রোমিটার, একটা মিউ সাইন আছে, তার পাশে এম আছে। তো এইখানে দেখ আমাদের শুরু হচ্ছে কসমিক রেজ, তারপরে গামা রেজ, তারপরে এক্স রেজ, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে ভিজিবল, তারপরে নিয়ার ইনফ্রারেড, তারপর মিডল ইনফ্রারেড, তারপর থার্মাল ইনফ্রারেড, আইআর মানে হচ্ছে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপর টেলিভিশন অ্যান্ড রেডিও ওয়েভস। তাহলে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। এর মধ্যে একটা খুব ক্ষুদ্র জায়গা, একটা ভেরি স্মল রিজিয়ন শেড করে দেখানো হয়েছে। এই শেড করা জায়গাটা হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রাম। এইটা আমরা খালি চোখে দেখতে পাই। ব্লু, গ্রিন আর রেড, এই তিনটে আমাদের ফান্ডামেন্টাল কালার। RGB, রেড, গ্রিন, ব্লু। এর মধ্যে সবথেকে ওয়েভলেন্থ বেশি হচ্ছে রেডের, তারপর হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে ব্লু। এই তিনটে কালার হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কালার। এই তিনটে কালারকে যদি আমরা মিক্স করে দিই তাহলে আমরা হোয়াইট কালার পাবো। এই তিনটে কালারকে যদি আমরা মিক্স করে দিই তাহলে কি হবে, আমরা হোয়াইট কালার পাবো। এই হোয়াইট কালারটা হচ্ছে এই তিনটে কালারের সমানভাবে মিক্সচার। এবং এইগুলোর অপোজিট কালার হচ্ছে সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো, CMY। যদি কালার প্রিন্টারের ক্ষেত্রে দেখবি CMY কালার ইউজ হয়, ঠিক আছে, সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো। ওই এদের অপোজিট যেই তিনটে কালার, এই তিনটে কালারকে অপোজিট তিনটে কালারকে যদি আমরা মিক্স করি তাহলে আমরা ব্ল্যাক পাবো। সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো কালারকে মিক্স করলে আমরা ব্ল্যাক পাবো। সেই কারণে কালার প্রিন্টারে আমরা CMY কালার ইউজ হয়, RGB কালার কিন্তু ইউজ হয় না। CMY কালার ইউজ করলে যেটা হবে যে আমাদের ওই কন্ট্রাস্টিং কালার্সগুলো আসবে, এর অপোজিট, ব্লু, গ্রিন, রেড। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা প্রিন্টে দেখছি দ্যাট ইজ পিগমেন্ট, ওটা কিন্তু রং। এগুলো কিন্তু হচ্ছে তরঙ্গ, লাইট, ঠিক আছে, পিওর লাইট যেটা, এই যে এই 7টা 0.4 থেকে 0.7, এটা হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রাম। এটাকে কি বলা হয়, ভিজিবল স্পেকট্রাম। 0.4 to 0.7 মাইক্রোমিটার। তার মধ্যে সব থেকে ওয়েভলেন্থ বেশি হচ্ছে রেড, ওয়েভলেন্থ কম হচ্ছে ব্লু। যে কারণে আমাদের রেড লাইটকে ইউজ করা হয় বিপদের চিহ্ন বা স্টপ সিগন্যাল হিসেবে। অনেক দূর থেকে আমরা দেখতে পাই, যখন সূর্যোদয় হয় বা সূর্যাস্ত হয়, সানরাইজ আর সানসেটের সময় আমরা কিন্তু রেড লাইটটাই দেখি আকাশে, রেড অরেঞ্জিশ কালারটা আসে। আর সারাদিন ধরে কিন্তু আমরা ব্লু দেখি,
ঠিক আছে, এইটা হচ্ছে আসলে হচ্ছে ভিবজিওরটা, যেটা তোরা বাংলায় বেনীয় সহকলা বলিস, ভিবজিও। 7টা স্প্লিট করা আছে। এই যে আমাদের ব্লুটা হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এই 3টে কালার মিলিয়ে হচ্ছে ব্লু কালার, ভিআইবি, ভায়োলেট, ইন্ডিগো আর ব্লু। গ্রিন আর ইয়েলো মিলিয়ে হচ্ছে গ্রিনটা, ঠিক আছে, আর অরেঞ্জ আর রেড এটা মিলিয়ে হচ্ছে রেডটা। তাহলে ওই 7টা কালারই এর মধ্যে আছে। ঠিক ব্লু এর আমার বাঁদিকে কি রয়েছে, আলট্রা ভায়োলেট, আর রেডের ঠিক পরের ব্যান্ডটা কি, নিয়ার ইনফ্রারেড। ঠিক আছে, আমরা যখন রিমোট সেন্সিং করব, আমাদের রিমোট সেন্সিং কিন্তু ব্লু থেকে স্টার্ট হবে, ব্লু, গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড। ব্লু এর বাঁদিকে যা দেখতে পাচ্ছিস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, এই পার্টটা কিন্তু রিমোট সেন্সিংয়ের জন্য কাজে লাগে না। আলট্রাভায়োলেট পর্যন্ত রিমোট সেন্সিংয়ে কোনো কাজে লাগে না। আমাদের ভিজিবলটা লাগে, নিয়ার ইনফ্রারেড লাগে, মাইক্রোওয়েভ লাগে, এই মাইক্রোওয়েভ পর্যন্ত লাগে। টেলিভিশন অ্যান্ড রেডিও ওয়েভসও রিমোট সেন্সিংয়ের জন্য লাগে। তাহলে নেক্সট একটা শর্ট কোয়েশ্চেন, যে ভিজিবল স্পেকট্রাম বলতে কি বোঝো? তাহলে ব্লু, গ্রিন, রেড, এই 3টে ব্যান্ড 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার্সের মধ্যে যে রেঞ্জটা, এটা হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রাম। রিমোট সেন্সিংয়ের জন্য কোন ব্যান্ডগুলো কাজে লাগে? ভিজিবল কাজে লাগে, ইনফ্রারেড কাজে লাগে, আর মাইক্রোওয়েভ কাজে লাগে। ইনফ্রারেডের মধ্যে দেখ 3টে ভাগ আছে, নিয়ার ইনফ্রারেড, মিডল ইনফ্রারেড আর থার্মাল ইনফ্রারেড। ঠিক আছে, আর মাইক্রোওয়েভ হচ্ছে একদম আলাদা। মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং হচ্ছে খুব স্পেশালাইজড রিমোট সেন্সিং, আমরা সাধারণত ব্যবহার করি না। এটা মাটির তলাতে, খনির মধ্যে কি আছে, মাইন্সে কি আছে, এগুলো দেখার জন্য আমাদের সচরাচর ব্যবহার করা হয়। এগুলো আমরা পরবর্তী লেকচারে ধীরে ধীরে এগুলো শিখব। এবার হচ্ছে এনার্জি ইন্টারঅ্যাকশন ইন দ্য অ্যাটমসফিয়ার। এটা দেখবি তোর সেকেন্ড টপিকের মধ্যে আছে, টপিক 2টা। এনার্জি ইন্টারঅ্যাকশন ইন দ্য অ্যাটমসফিয়ারে প্রথম যেটা হয় হচ্ছে স্ক্যাটারিং, মানে বিচ্ছুরণ। আলো যেটা আসছে, এনার্জি যেটা আসে, সেটা ছিটিয়ে যায়। এটা 3টে ভাগ করা যায়। একটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং। র্যালে স্ক্যাটারিং কাকে বলে? এটা খানিকটা ক্লাইমেটোলজিতে পড়ানো হয়েছে। র্যালে স্ক্যাটারিং, ডায়ামিটার অফ পার্টিকলস লেস দ্যান ওয়েভলেন্থ অফ সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশনের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে, তার থেকে যদি পার্টিকলসের ডায়ামিটারটা কম হয়, মানে অ্যাটমসফিয়ারে যে পার্টিকলসগুলো রয়েছে তাদের ডায়ামিটার যদি সোলার রেডিয়েশনের থেকে, ওয়েভলেন্থের থেকে ছোট হয়, তখন তাকে আমরা কি বলবো? র্যালে স্ক্যাটারিং। মি স্ক্যাটারিং কাকে বলবে? যখন পার্টিকলসের ডায়ামিটার আর সোলার রেডিয়েশনের ওয়েভলেন্থ দুটো সমান হয়। ডায়ামিটার অফ পার্টিকলস ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ অফ সোলার রেডিয়েশন। পার্টিকলসের যে ডায়ামিটার সেটা সোলার রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান, তখন সেটাকে কি বলবো আমরা? মি স্ক্যাটারিং। নন সিলেক্টিভ স্ক্যাটারিং কখন বলবো? ডায়ামিটার অফ পার্টিকলস গ্রেটার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ সোলার রেডিয়েশন। ডায়ামিটার অফ পার্টিকলস যদি সোলার রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড় হয়, তখন নন সিলেক্টিভ স্ক্যাটারিং। আর একটা যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন, মানে হচ্ছে শোষণ। যে মাটি শুষে নিচ্ছে, সয়েল শুষে নিচ্ছে, ওয়াটার এনার্জিটাকে শুষে নিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে অ্যাবজর্পশন। বা বায়ুমণ্ডলে আমাদের মেঘ কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে, বা আমাদের কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, এগুলো অ্যাটমসফিয়ারে রয়েছে। আমরা সারফেসের কথাটা এখানে বলবো না, আমরা এখানে অ্যাটমসফিয়ারের কথাটা যদি বলি তাহলে সেই জিনিসটা হচ্ছে। এটা একটা ছবি, বেসিক ইন্টারঅ্যাকশনস বিটুইন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অ্যান্ড অ্যান আর্থ সারফেস ফিচার। দেখ E1, ঠিক আছে, ওটা E1 নয়, ওটা EI, ই ক্যাপিটাল আই, ইনসিডেন্ট এনার্জি, মানে যে এনার্জিটা সূর্য থেকে এসে পড়ছে, মানে পতিত শক্তি। পতিত শক্তি, EI ব্র্যাকেটে ল্যামডা, এই চিহ্নটাকে বলা হয় ল্যামডা। উল্টো ভি, তার মাথায় একটু সুরের মতো তুলে দিলে ওটাকে ল্যামডা চিহ্ন। ইনসিডেন্ট এনার্জি, যেটা পড়ছে, যেটা পড়ছে তার কিছুটা রিফ্লেক্টেড হচ্ছে, যেটাকে ER বলে লেখা হয়েছে, মানে প্রতিফলিত শক্তি, রিফ্লেক্টেড এনার্জি। কিছুটা অ্যাবজর্বড হয়েছে, এটা সারফেসের মধ্যে অ্যাবজর্বড হচ্ছে, EA অ্যাবজর্বড এনার্জি। কিছুটা ছড়িয়ে গেছে, ওই জলের মধ্যে ছড়িয়ে গেছে, ট্রান্সমিটেড এনার্জি, ET ট্রান্সমিটেড এনার্জি। তাহলে এই যে ইনসিডেন্ট এনার্জিটা এলো, সেটা কিন্তু 3 ভাগে বিভক্ত হয়ে গেল, রিফ্লেক্টেড, অ্যাবজর্বড আর ট্রান্সমিটেড।
তাহলে আমরা সেন্সার কোনটা পাবে? শুধু রিফ্লেক্টেডটা পাবে। তাহলে যতটা পরিমাণ ইনসিডেন্ট হলো সে কিন্তু ততটা ডিটেক্ট করতে পারবে না, সে শুধুমাত্র রিফ্লেক্টেড পার্টটুকুই কিন্তু সেন্সার রিফ্লেক্ট করবে। যে কারণে যে সমস্যাটা আমরা পাবো, যে একটা এলাকার যদি সবুজ দেখায় তাহলে রিমোট সেন্সিং দেখবে ওটা সবুজ, সেই সবুজটা ঘাসজনিত সবুজ না কচুরিপানাজনিত সবুজ সেটা কিন্তু রিমোট সেন্সার কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারবে না। সে তোকে দেবে যে ওটা ভেজিটেশন, সবুজ মানে ও জানে গ্রিন, গ্রিন হচ্ছে ভেজিটেশন। এবার মাঠের মাঝখানে একটা পুকুর আছে, সেই পুকুরটার মধ্যে পুরোপুরি আমার কচুরিপানাতে ভর্তি আছে, একদম ফ্রেশ কচুরিপানা, একদম সবুজ, মানে খুব ক্লোরোফিল কন্টেন্ট হাই, এবং একদম তার পাশে হচ্ছে যে মাঠটা রয়েছে সেটাও হচ্ছে একদম সবুজ ঘাসে ভর্তি। তাহলে দুটোই তো একই ধরনের রিফ্লেক্টেন্স দেবে, দুটোই তো সবুজ পাতা, দুটোই তো ক্লোরোফিল কন্টেন্ট আছে। তাহলে দুটোকেই কি করবে সেন্সার সবুজ হিসেবে ডিটেক্ট করবে এবং আমাকে কি বলবে যে ওই দুটোই হচ্ছে ভেজিটেশন। এবং আমি কাউকে একটা ম্যাপ বানিয়ে দিলাম একটা ভেজিটেশন হিসেবে, সে একদম হাঁটাচলা করে মাঠে হাঁটতে হাঁটতে একদম সোজা কচুরিপানার পুকুরে গিয়ে ডুবে গেল। তাহলে এই জিনিসটা কিন্তু রিমোট সেন্সিংয়ের একটা সমস্যা। রিমোট সেন্সিং তোকে 100% কারেক্ট আউটপুট দিতে পারবে না, কখনো দিতে পারবে না। কেউ যদি বলে যে রিমোট সেন্সিং আমাকে 100% কারেক্ট দেবে, এটা কখনো হতে পারে না। আমাকে গ্রাউন্ড ভেরিফিকেশান করতে যেতেই হবে। আই হ্যাভ টু গো ফর গ্রাউন্ড ভেরিফিকেশান। আমি যদি গ্রাউন্ড ভেরিফিকেশান না করি তাহলে কিন্তু আমি 100% স্যাঙ্গুইন হতে পারবো না। 90% পর্যন্ত কিন্তু তোকে বলে দেবে যে হ্যাঁ এখানে ভেজিটেশন, কিন্তু আমাকে অনেক কিছু দেখে বুঝতে হবে। আমি যদি সেই জায়গাটা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাকে ফিল্ডে গিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি আছে। নেক্সট হচ্ছে স্পেকট্রাল ক্যারেক্টারিস্টিক্স। ওই যে আমরা দেখ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা বললাম, সেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকেই আমি তিনটে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে এনার্জি সোর্সেস, একদম প্রথম ছবিটা যেটা দেখালাম মনে করে দেখ, এনার্জি একদিকে ওয়েভলেন্থ একদিকে, সেটাকেই আমি এইভাবে দেখিয়েছি। এই যে দাগটা দেখছিস এটা হচ্ছে 0.4 থেকে 0.7, ঠিক আছে, 0.4 থেকে 0.7 রেঞ্জটা হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রাম, ঠিক আছে। এইটাকে ওইভাবে একটা গ্রাফ হিসেবে প্লট করা হয়েছে যে কোন রেঞ্জে কতটা এনার্জি আসে, কম বেশি সেইটা দেখানো হয়েছে। সেকেন্ড হয়েছে অ্যাটমসফিয়ারিক ট্রান্সমিটেন্স। দেখ কোথাও উঁচু আছে, কোথাও নিচু আছে, কোথাও গ্যাপ আছে। যে জায়গাগুলো এরকম উঁচু উঁচু আছে তার মানে বুঝতে হবে এই এলাকাতে এই তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অঞ্চল দিয়ে কিন্তু রিমোট সেন্সিংটা ভালো হয়। যেখানে দেখ একদম নেই, যেগুলো অফ হয়ে গেছে বা নিচু নেমে গেছে, এই জায়গাগুলো কিন্তু রিমোট সেন্সিংয়ের জন্য কাজ করে না। তাহলে পুরো তড়িৎচৌম্বকীয় বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য জুড়ে কিন্তু আমরা রিমোট সেন্সিং করতে পারবো না। রিমোট সেন্সিং কিন্তু নির্দিষ্ট কিছু কিছু এলাকা দিয়েই ভালোভাবে হবে, সেই জায়গাগুলোকে আমরা বলবো অ্যাটমসফিয়ারিক উইন্ডো। অ্যাটমসফিয়ারিক উইন্ডো বলা হবে, ঠিক আছে। উইন্ডো দিয়ে যেরকম আমাদের বায়ু চলাচল করে সেই রকমই রিমোট সেন্সিংয়ের জন্য কিছু কিছু ফাঁকা জায়গা চাই যেখান থেকে রিমোট সেন্সিং করা যাবে, এন্টায়ার সব জায়গা দিয়ে করা যায় না। এইটারই দেখ একদম তলাতে যেটা করেছি আমি, সেটা হচ্ছে কমন রিমোট সেন্সিং সিস্টেমস। 0.3 থেকে দেখ আমাদের শুরু হয়েছে, তার কারণ হচ্ছে আমি কি বলেছি 0.3 বা 0.4 এই জায়গাগুলো থেকেই একমাত্র করতে পারবে। হিউম্যান আই হচ্ছে 0.4 থেকে 0.7, শুধুমাত্র খালি চোখে আমরা মানে ভিজিবল স্পেকট্রামটাই দেখতে পাবো 0.4 থেকে 0.7। ফটোগ্রাফিটা দিয়েছে 0.3 থেকে, তার কারণ আমরা ইউভি ফটোগ্রাফি করে থাকি, আলট্রাভায়োলেট ফটোগ্রাফি হয়, ঠিক আছে, আলট্রাভায়োলেট ফটোগ্রাফি হয়, কিছুটা ইনফ্রারেড ফটোগ্রাফিও হয়, যেটা নাইট ভিশন ক্যামেরা যেগুলো আছে সেগুলো ইনফ্রারেড লাইট ইউজ করে, আলট্রাভায়োলেট রাইজ কোথাও কোথাও ইউজ করে। মাল্টি স্পেকট্রাল স্ক্যানার্স MSS, এরা একটা বিরাট রেঞ্জ জুড়ে কাজ করতে পারে, স্টার্টিং ফ্রম আলট্রাভায়োলেট টু ইনফ্রারেড, এন্টায়ার জায়গা জুড়ে। আমি যদি মাল্টি স্পেকট্রাল স্ক্যানার ব্যবহার করতে পারি তাহলে সে 0.3 থেকে একদম 100 মাইক্রোমিটার্স পর্যন্ত আমার ডেটা নিতে পারে, ঠিক আছে, সেই জায়গা পর্যন্ত যায়। থার্মাল স্ক্যানার হচ্ছে শুধুমাত্র মাইক্রোওয়েভ ব্যান্ডটুকু দেবে, আর কিছু দেখতে পাবেন, তারা হিটটাকে বেশি অ্যাবজর্ব করতে। র্যাডার অ্যান্ড প্যাসিভ মাইক্রোওয়েভ, এইটা হচ্ছে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং। মাইক্রোওয়েভ রিমোট সেন্সিংয়ের জন্য আমাদের র্যাডার আর প্যাসিভ মাইক্রোওয়েভ চাই, নইলে কিন্তু হবে না। আচ্ছা,
নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে আমরা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম হচ্ছে রিমোট সেন্সিং যে জায়গা থেকে করা হয় সেটাকে আমরা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম হচ্ছে বেস, যেরকম ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় সেরকমই প্ল্যাটফর্ম একটা চাই যেটা দিয়ে আমরা রিমোট সেন্সিং করব। আমি এখানে ব্রডলি দুটো লিখেছি, বইতে হয়তো পেতে পারিস যে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম লেখা আছে, চাইলে লিখতে পারিস, ভুল কিছু না। তার কারণ হচ্ছে যে আমরা একটা উঁচু জায়গা থেকে, ধর পাহাড়ের মাথা থেকে নিচটা আমরা দেখছি, সেটা তো রিমোট সেন্সিংই করছি। আমরা এখানে বেসিক্যালি রিমোট সেন্সিংটা ফটোগ্রাফি দিয়ে বোঝাবো না, আমাদের সিলেবাসে আমরা নর্মাল ফটোগ্রাফি কিন্তু রিমোট সেন্সিংয়ের পারভিউয়ের মধ্যে আনবো। সেই কারণে আমি দুটো প্ল্যাটফর্ম তোদের বোঝাবো। একটা হচ্ছে এয়ারবোর্ন প্ল্যাটফর্ম, যেখানে নর্মালি এরোপ্লেন ব্যবহার করা হয়, আর স্পেস বোর্ন প্ল্যাটফর্ম, যেখানে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। স্যাটেলাইট কথাটা কিন্তু শুধু লেখা যাবে না, আর্টিফিশিয়াল স্যাটেলাইট লিখতে হবে, কেননা আমাদের তো ন্যাচারাল স্যাটেলাইটও আছে। আমাদের যে চাঁদ সেটা কি আমাদের ন্যাচারাল স্যাটেলাইট? আর্টিফিশিয়াল স্যাটেলাইট তো নয়, এটা তো ন্যাচারাল স্যাটেলাইট। তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইটস আমাদের এই কথাটা ব্যবহার করতে হবে। তাহলে এয়ারবোর্ন প্ল্যাটফর্মস মানে হচ্ছে বায়ু দিয়ে, মানে আমাদের বায়ুমণ্ডলের মধ্যেই সেটা থাকে না। এরোপ্লেন হতে পারে, হেলিকপ্টার হতে পারে, আর এখন যেটা আমাদের নতুন বেরিয়েছে যেটাকে আমরা ইউএভি বলি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। ইউ, ক্যাপিটাল ইউ, এ ভি, সবকটা ক্যাপিটালে। ইউ স্ট্যান্ডস ফর আনম্যান্ড, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, মানে সেখানে কিন্তু কেউ চালায় না, এরোপ্লেন বা হেলিকপ্টার কাউকে চালাতে হয়। এখানে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল কি করে, যেটাকে আমরা খুব কমনলি ড্রোন বলে থাকি এখন, সেই ড্রোন খুব লো অল্টিটিউড দিয়ে, খুব নিচু দিয়ে ফ্লাই করতে পারে। ফ্লাই করে সেটা খুব ডিটেলসে ছবি তুলতে পারে। সিকিউরিটি পারপাসের জন্য এখন খুব বেশি ড্রোন ইউজ করা হচ্ছে। বা শহরাঞ্চলে শুধু ধর একটা তোর মিউনিসিপ্যালিটি এলাকা তুই ম্যাপ করতে চাইছিস, এখন খুব ভালো ভালো দেখবি ফেসবুকে ভিডিও আসছে যেখানে আরামবাগ শহর, বর্ধমান শহর, চুচুড়া শহর, চন্দ্রনগর শহরের ম্যাপিং হয়েছে কীভাবে ড্রোন দিয়ে, ড্রোন উড়িয়ে করা হচ্ছে। জগদ্ধাত্রী পুজোর প্রসেশনের শুটিং করা হচ্ছে এখন ড্রোন দিয়ে। তাহলে খুব ভালোভাবে সেই খুব লো রেজলিউশনে চাইলে ড্রোনটাকে রেগুলেট করে আমি একদম ঠাকুরের মুখখানাকে ফোকাস করে নিলাম এসে, যেটা নর্মাল ক্যামেরা দিয়ে করা পসিবল না। আমি পুরো ড্রোনটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি টানা, এবং জগদ্ধাত্রী পুজোর প্রসেশন আটকে যায়, তখন আমরা হেঁটে হেঁটে দেখি। তো আমরা যদি ড্রোন থাকে, ড্রোনের মধ্যে ইমেজটা কনস্ট্যান্টলি আমার কাছে রেকর্ডিং হয়ে আসছে, তাহলে সেটা আমরা দেখতে পারি, ভিউ করতে পারি। স্পেস বোর্ন স্যাটেলাইট, স্পেস বোর্ন প্ল্যাটফর্ম মানে কিন্তু স্পেসে পাঠাতে হয়। স্পেসে তাদের একটা নির্দিষ্ট অরবিট থাকে, সেই অরবিটে তারা পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করবে। কীভাবে প্রদক্ষিণ করবে আমরা পরবর্তী লেকচারগুলোতে আসবো, তখন আমরা বুঝতে পারবো যে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আমরা কিভাবে এই কাজটা করতে পারব। আজকে আমরা এতটাই ডিসকাস করব। আমাদের নেক্সট লেকচারটাতে আমরা প্ল্যাটফর্মের টাইপসগুলো আলোচনা করব।